পুজোর আগে গোটা সান্যাল পরিবারের শপিং করাটা কাশ্মীরার দায়িত্ব। যাকে যা দেওয়া হবে সব, অন্তত দিন ৫ লাগে ওর এই কাজটা করতে। অফিস থেকে টানা ৫ দিন ছুটি নেওয়া সম্ভব নয় ওর পক্ষে, তাই সানডেগুলোই ভরসা। সত্যি বলতে কি, অনলাইনে বা মলে জিনিস কেনার পক্ষপাতী নয় কাশ্মীরা, বরং ৫টা দোকানে ঘুরে দাম দর করে জিনিস কিনতেই ও বেশি পছন্দ করে। এই নিয়ে প্রসূন বহুবার মজা করেছে, বলেছে টিপিক্যাল মিডিল ক্লাস মেন্টালিটি, দাম দর না করলে ঠকে যাবার ভয়। সব হাসি মুখে মেনে নিয়েছে কাশ্মীরা, তবুও এই পুজো শপিংয়ের ধকল বজায় রেখেছে। সান্যাল বাড়িতে ওর বিয়ে হয়েছে বছর ২ হলো, কিন্তু এই ২ বছরেই ও বাড়ির সর্বে সর্বা হয়ে গেছে। প্রসূনের মা ওর হাতে সংসারের চাবি তুলে দিয়ে নিশ্চিন্ত। প্রসূন তো বিয়ের পরের দিনই বলেছিল, কাশ্মীরা আমি বড্ড এলোমেলো, আমাকে গুছিয়ে নিও প্লিজ। আর ওর বাবা রাশভারী স্বভাবের হলেও কাশ্মীরার সাথে বন্ধুত্বটা বেশ নিখাদ। তাই এ বাড়িতে আসার পর থেকে মামা বাড়িতে মানুষ হওয়া কাশ্মীরা নিজের একটা সংসার পেয়েছে, যেখানে অফিস থেকে ফেরার পরে মানদা মাসি এসে বলে, তোমার শাশুড়িমা আজ তোমার জন্য আলুর পরোটা বানাতে বলেছিল, আমি বানিয়ে রেখেছি, তুমি কি এখনই খাবে? যে বাড়িতে বৃষ্টিতে কাক ভেজা হয়ে ফিরলে শ্বশুরমশাই বলেন, আগে তোর মাকে চা করে খাওয়াতাম, রীতিমতো 5 স্টার রেস্টুরেন্ট কোয়ালিটির, কিন্তু তোর মা তো কোনোদিনই আমার গুণ গাইল না, তুই তাড়াতাড়ি চেঞ্জ করে নে, আমার হাতের চা খেয়ে দেখবি। একটা নিখুঁত সংসারের মালকিন কাশ্মীরা, তাই ও নিজেও চেষ্টা করে সবার ভালোবাসার মর্যাদা রাখতে। তবে প্রসূনকে আজও ঠিক বুঝে উঠতে পারল না ও। সেই কোন ছোটবেলায় ও বাবা মাকে হারিয়েছিল প্লেন দুর্ঘটনায়, তারপর মামা বাড়িতেই মানুষ, কেউই কোনো দিন ওকে অবহেলা করেনি। তবুও কেন যে ওর মনে হতো এটা আমার বাড়ি নয়, সেটা ও নিজেও জানে না। ওর আর প্রসূনের বিয়েটা কাগজের বিজ্ঞাপন দেখেই হয়েছিল, কিন্তু এ বাড়িতে পা রাখার পর থেকেই ওর মনে হয়েছে সান্যালদের এই দোতলা বাড়ির প্রতিটা ইট পাথর ওর বিশেষভাবে চেনা। খুব তাড়াতাড়ি এটা ওর নিজের বাড়ি হয়ে গিয়েছিল। এ বাড়ির চেনা গন্ধটা ওকে আদরে সোহাগে আপন করে নিয়েছিল। গাড়ি থেকে নেমেই গড়িয়াহাটের দিকে হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছিল কাশ্মীরা। আচমকায় ওর ওড়নায় একটা টান পড়ল। থমকে দাঁড়িয়ে পিছন ফিরতেই স্মৃতির চাদর এসে ঢেকে দিল ওর দুটো চোখ। কিরে কাশ্মীরা, কেমন আছিস? চিনতে পারছিস? তুই তো কলেজের থেকেও সুন্দরী হয়েছিস রে, স্মার্ট লুক, অনেক বেশি শার্প হয়েছিস, আগের মতো বোকা বোকা নেই আর। রুগ্ন চেহারা আর দাড়ি ভর্তি মুখের মধ্যে ও আপ্রাণ খোঁজার চেষ্টা করল সেই ছটফটে কলেজের ব্রিলিয়ান্ট ছেলেটাকে। একটু থমকে ও বলল, নিলয় কেমন আছিস? চেহারার এমন হাল করেছিস কি করে? একটু আলগা হেসে নিলয় বলল, তুই চলে গেলি আমার জীবন থেকে, আমি আবার ফিরে গেলাম আমার এলোমেলো অগোছালো স্বভাবে। তারপর 3টে চাকরি ছেড়ে আপাতত বেকারদের দলে নাম লিখিয়েছি, সেই বেহিসেবি জীবন কাটাচ্ছি। কাশ্মীরা অন্যমনস্কভাবে বলল, আর রিনি, তার কি খবর? রিনির জন্য তো তুই এক সময় আমার বন্ধুত্বকেও অস্বীকার করেছিলিস, সে নেই তোর জীবনে? নিলয় নিজের জামার বোতামটা অকারণেই একটু খুঁটে নিয়ে বলল, রিনি চলে গেছে আমায় ছেড়ে। কাশ্মীরা এদিক ওদিক তাকিয়ে বলল, চল ওই ক্যাফেতে একটু বসি। ভিড় ঠেলে ওরা এগিয়ে গেল ক্যাফের দিকে। কাশ্মীরার মনে পড়ে যাচ্ছিল এমন কত ক্যাফেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত ও। নিলয় আসবে বলেও আসতো না। অপেক্ষার সময় দীর্ঘ হতে হতে অবশেষে ধৈর্য হারিয়ে ফিরে যেত ও। পরের দিন কলেজে আবার নিলয়ের জন্য টিফিন নিয়ে হাজির হতো। নিলয় অবলীলায় বলতো, কাল ভুলে গিয়েছিলাম রে, সরি, আসলে বেরোতে যাব সেই সময় বিদিশা ডাকলো। কাশ্মীরা ভালোবাসত নিলয়কে, কিন্তু নিলয়? প্রশ্নটা বারবার মনের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে,
কিন্তু কখনো মুখ ফুটে জিজ্ঞেস করে উঠতে পারেনি ও। নিলয় অবশ্য ওকে বেস্ট ফ্রেন্ড বলেই আখ্যা দিত। কাশ্মীরা কোনো এক অলিখিত চুক্তির দ্বারা আবদ্ধ হয়ে গিয়েছিল নিলয়ের দৈনন্দিন জীবনের সাথে। ভোরে উঠে ফোন করে নিলয়কে ডেকে দেওয়া থেকে শুরু করে ওর জন্য লুকিয়ে টিফিন ভরে নিয়ে আসা সবই করত বন্ধুত্বের দাবিতেই। মনের গোপন কোণে অবশ্য একটাই আশা ছিল, নিলয় একদিন নিশ্চয়ই বুঝবে ওর নিঃস্বার্থ ভালোবাসার কথা। কাশ্মীরার বেস্ট ফ্রেন্ড কাবেরী বলতো, একতরফা প্রেমে কষ্ট পাবি দেখিস। কাশ্মীরা হেসে বলতো, নিলয়ের জন্য কষ্ট পেতেও রাজি, ওর জন্য আমি পাহাড়ের কিনারায় গিয়েও দাঁড়াতে পারি। কাবেরী বলতো, মনে রাখিস তুই মামা বাড়িতে মানুষ, নিজের পায়ের তলার মাটিটাকে আগে শক্ত কর। কাশ্মীরা মনে মনে বলতো, পড়াশোনা, পরিবার, কেরিয়ার সব একদিকে আর নিলয় আর একদিকে। এটাকে যদি কেউ পাগলামো বলে তবে তাই। নিলয়কে ভোরে বার তিনেক ফোন করে ডেকে তুলতে হতো কাশ্মীরাকে, না হলে ওর টিউশনি কামাই হয়ে যাবে। নিলয়ের সব নোটসের খাতা ফাইলের আকারে গুছিয়ে রাখাটাও ছিল ওরই কাজ। নিলয় বলতো, তুই না থাকলে আমি হারিয়ে যেতাম কাশ্মীরা, শুধু তুই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছিস। ওর মুখের এই কথাটুকুর জন্য গোটা পৃথিবীর বিরুদ্ধে লড়তে পারত কাশ্মীরা। নিলয় বরাবরই ছিল মেয়েদের হার্ট থ্রব। কলেজের বেশিরভাগ মেয়েই নিলয়ের ওই উদাসীন চোখের প্রেমে পড়েছিল। ওর লেখা কলেজ ম্যাগাজিনের কবিতা পড়ে অনেক মেয়ের ঘুম উড়েছিল। স্বাভাবিকভাবেই মেয়েদের অ্যাটেনশন পেতে নিলয় অভ্যস্ত হয়ে গিয়েছিল। তাই কাশ্মীরার এই একান্ত অনুভূতিগুলোকেও সবার সাথে মিলিয়ে ফেলত ও। কয়েকদিন কাশ্মীরার ভীষণ শরীর খারাপ হয়েছিল। ও কলেজে আসতেই পারেনি। 3 দিন পরে নিলয়কে জিজ্ঞেস করেছিল, এই কদিন মিস করেছিলিস আমায়? নিলয় হেসে বলেছিল, মিস করতাম রে, বিশ্বাস কর, যখনই তোর কথা মনে করব ভাবছিলাম তার আগেই তনুজা আমায় দারুণ লাঞ্চ করালো। আর এই 2 দিন তনুজার সাথেই ওর গাড়িতে বাড়ি ফিরলাম, তাই মিস করার সুযোগ পাইনি। যন্ত্রণায় বুকের বাম দিকটা কুঁকড়ে গিয়েছিল ওর। তবুও মানুষটা যেহেতু নিলয়, তাই ওর আবেশ জড়ানো কথার ফাঁদে পড়তে দেরি হয়নি কাশ্মীরার। আবার ভেসে গিয়েছিল ওর একতরফা ভালোবাসার স্রোতে। নিলয় ওকে ভালোবাসলো কিনা সেটা বড় কথা নয়, কাশ্মীরা ওকে প্রাণ দিয়ে ভালোবাসে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ ওর কাছে। এটা ওর নিজের কাছেই একটা চ্যালেঞ্জ ছিল। রিনি, তনুজা, রেশমা সকলের থেকে ও নিলয়কে বেশি ভালোবাসে। কিরে, কি ভাবছিস? নিজের হাতের ওপরে নিলয়ের হাতের ছোঁয়ায় চমকে উঠল ও। কত বছর পরে আবার ও নিলয়ের সম্মুখীন, ওর নিলয়, যার প্রতিটা নিঃশ্বাস চিনত ও, যাকে একদিন না দেখলে মনে হতো গোটা পৃথিবীটা শূন্য হয়ে গেছে, যার চলার ছন্দে পা মেলাবে বলেই হাঁটত ও। সেই নিলয় আজ আবার ওর ভীষণ কাছে। কিরে, কথা বলবি না? কাশ্মীরার ঠোঁটটা ঈষৎ কেঁপে উঠল। নরম গলায় বলল, এভাবে নিজের কেরিয়ারটা শেষ কেন করলি রে? তুই তো আমার থেকে অনেক ব্রাইট স্টুডেন্ট ছিলিস। নিলয় আনমনে বলল, তুই যেন কিসে জব করছিস এখন? কাশ্মীরা বলল, আমি রেলে আছি রে। আচমকা নিলয় বলে উঠল, তাহলে তো সেন্ট্রালের জব, স্যালারি তো ভালোই পাস। কাশ্মীরা ঘাড় নেড়ে বলল, তা পাই। আর তোর হাজব্যান্ড কি করেন? ও কর্পোরেটে আছে। একটু ভেবে নিলয় বলল, তার মানে তোরা সব টাকার গদিতে শুয়ে থাকা পাবলিক, কি বল? এখনও যে এই উড়নচণ্ডী ছেলেটাকে তুই মনে রেখেছিস, এই যথেষ্ট। কাশ্মীরা আহত স্বরে বলল, তোকে ভুলে যাব ভাবলি কি করে? নিলয় আচমকা হাতটা চেপে ধরে বলল, আজও ভালোবাসিস আমায়? সত্যি করে বল, সব ছেড়ে আসতে পারবি আমার জন্য? আমি কিন্তু সেই অগোছালো তোর নিলয়ই আছি। এখনও সেই নীল ডায়েরিটা আছে, যেটা চুরি করে তুই পড়ে নিতিস আমার সব কবিতা, জমা করতিস আমার অনুভূতিদের। আজও আমি সেই নিলয়ই আছি, যে এক মুঠো শিউলি এনে তোর হাতে ধরিয়ে দিয়ে বলতো, এই নে বার্থডে গিফট। কি হলো, চুপ করে আছিস কেন?
বল, ছাড়তে পারবি তোর গোছানো সংসারের চাবিকাঠি? কাশ্মীরা আর একবার কেঁপে উঠল নিলয়ের কথাগুলো শুনে। যখন নিজেকে অকাতরে বিলিয়ে দিতে চেয়েছিল নিলয়ের জন্য, তখনও ফিরেও তাকায়নি, বরং বলেছিল, কাশ্মীরা, তোর মতো অর্ডিনারি মেয়েকে বেস্ট ফ্রেন্ড ভাবা যায়, কিন্তু নিলয় সেনের লাভার হওয়ার জন্য কিছু এক্সট্রা চাই রে, সামথিং ডিফারেন্ট, একটু ইউনিক। তুই বড্ড ঘরোয়া, একঘেয়ে। বর্ষার পরে তিস্তার মতো দামাল স্রোত তোর মধ্যে খুঁজে পাইনি আমি। নিলয় বলেছিল, জানিস কাশ্মীরা, ওই যে ডায়েরির কবিতাগুলো পড়ছিস, এই যে আমার গিটারের তারের সুরে যে গান শুনছিস, এসব কিছুই একজনকে খুঁজছে। যেদিন এরা সেই মানুষটাকে খুঁজে পাবে, সেদিন এদের সুর কথারা সাফল্য পাবে, তার আগে পর্যন্ত অসমাপ্তই থেকে যাবে। তবে কাশ্মীরা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ আমায় ছেড়ে যাস না। কাশ্মীরাকে ভালোবাসে না নিলয়, ওর মতো সাধারণ মেয়ের জন্য লেখা নয় ওই কবিতাগুলো। এসব শোনার সময় যে কষ্টটা হচ্ছিল, সেটা মুহূর্তে চলে গিয়েছিল কাশ্মীরার বুক থেকে। যাক, নিলয়ের তো ওকে প্রয়োজন, ও তো চাই কাশ্মীরা ওর সাথে থাকুক, এইটুকুই যথেষ্ট ওর কাছে। নিলয়ের দেওয়া আঘাতগুলোর সাথে একটু একটু করে অভ্যস্ত হয়ে গিয়েছিল ও। তবে এটাও ভালো করেই জানত, ওর মতো এমন সবটুকু দিয়ে নিলয়কে কেউ ভালোবাসবে না। যতই খুঁজুক নিলয়ের কবিতারা, গিটারের সুরেরা, কাউকে খুঁজে পাবে না। এত বছর পরে আবার প্রমাণিত হলো কাশ্মীরা সঠিক ছিল। তাই আজও নিলয় খুঁজে পায়নি তাকে। কিরে, বললি না তো? রিনির সাথে ব্রেকআপ কী করে হলো? নিলয়ের মুখে অস্বস্তির চিহ্ন স্পষ্ট। ঘাড় নেড়ে বলল, ব্যাংকের চাকরিটা ছেড়ে দেওয়ার পরই রিনিও আমায় ছেড়ে চলে গেল রে। একটু থেমে কাশ্মীরা বলল, কিন্তু চাকরিটা ছেড়ে কেন দিলি? ওই যে মাস তিনেক চাকরি করার পর মনে হলো কেউ আমাকে বাঁধতে চাইছে, একটা 10টা-5টার সংসার আমায় গিলে খেতে আসছে, তাই বাধ্য হয়ে ছেড়ে দিলাম। আর সত্যি বলতে কি, রিনির মধ্যেও সেই উদ্দীপনা ছিল না যেটা আমি চাইতাম। ও সেই একঘেয়ে ঘর সংসারের কথাই বলতো, ওর বাড়িতে নাকি বিয়ে দিতে চাইছে ইত্যাদি। জানিস কাশ্মীরা, তারপর উর্মি বলে একটা মেয়ে এসেছিল আমার জীবনে। সেও অনেকটা আমার মতন, যেদিন যেটা মনে হতো করতো। মাঝরাতে ফোন করে বলতো, চলো বৃষ্টিতে ভিজব। দুজনেই একসাথে ছাদে উঠতাম, ও উঠতো ওর ছাদে আর আমি আমার। অন্যমনস্ক নিলয় বলেই চলেছে ওর হারিয়ে যাওয়া অতীতের অলিগলি। কাশ্মীরা ফিরে যাচ্ছে নিলয়কে না পাওয়ার সেই পুরনো যন্ত্রণামুখর রাতগুলোতে। যেদিন কাবেরীর মুখে প্রথম শুনেছিল নিলয় আর রিনি প্রেম করছে, সেদিন বিশ্বাস করেনি। এক ছুটে সন্ধ্যাবেলায় ছাদে উঠে গিয়েছিল ও। বারবার চেষ্টা করে ফোনে পেয়েছিল নিলয়কে, কিন্তু ফোন ধরেছিল রিনি। সেই প্রথম নিলয়ের ফোনের রিংটা ভীষণ অচেনা মনে হয়েছিল কাশ্মীরার। রোজ সকালে যাকে ঘুম থেকে ডেকে দেয়, রোজ রাতে যাকে বলে, কিরে পড়ছিস, ডিনার করে নিবি সময় মতো, সেই চেনা ফোনের ছকটা বদলে গিয়েছিল নিমেষে। ঝাপসা চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখেছিল ও, ভুল নম্বরে ডায়াল করেনি তো। কিন্তু নিজের বার্থডের থেকেও যে নম্বরটা ওর বেশি মুখস্থ থাকে, সেটা ভুল করা কঠিন। তাছাড়া ডায়াল লিস্টের প্রথমে সবসময় উজ্জ্বল হয়ে থাকে 9432। ও প্রান্ত থেকে বেশ কাটা কাটা তীক্ষ্ণ গলায় রিনি বলেছিল, শোন কাশ্মীরা, আমি রিনি বোস, ফাইনাল ইয়ার ফিজিক্স। নিলয় আমার বয়ফ্রেন্ড, তাই এবার থেকে ওর দায়িত্বটা আমিই নিতে পারবো। বেস্ট ফ্রেন্ড কনসেপ্টে আমি বিশ্বাসী নই, তাই আমি চাই না নিলয়ের ধারে কাছে আমি ছাড়া আর কেউ থাকুক। সো ফোন থেকে এই নম্বরটা জাস্ট ডিলিট করে দিস। কাশ্মীরা ধরা গলায় বলেছিল, নিলয় নেই। রিনি একটু হেসে উত্তর দিয়েছিল, কথা বলতে চাস, নে বল। নিলয়ের গলাটা শুনেই বুকের মধ্যে সেই অচেনা কান্নারা ভাসতে শুরু করেছিল। অবাধ্য হয়ে বেরোতে চাইছিল দু চোখ পেয়ে। নিলয় খুব ধীরে ধীরে বলেছিল,
আমি রিনিকে ভালোবাসি, আর রিনি চায় না আমি তোর সাথে রিলেশন রাখি, তাই প্লিজ ডোন্ট কল মি। থেমে গিয়েছিল কাশ্মীরার পৃথিবীটা। মুহূর্তে শূন্য হয়ে গিয়েছিল ওর চারপাশ। নিচে থেকে বড় মামিমা ডাকছিল, কিরে, সন্ধে জ্বালালি না এখনো? ছাদে কী করছিস? ওড়নার শেষ প্রান্তে মুছে নিয়েছিল গাল বেয়ে নেমে আসা নোনতা জলের রেখাদের। ভোরবেলা আনমনে ফোন করতে গিয়েও থেমে গিয়েছিল ওর আঙুলগুলো। তবুও বারবার মনে হতো, আদেও উঠতে পারবে নিলয়? টিউশন কামাই করবে না তো? ওর মা তো সেই কোন ভোরে বেরিয়ে যান স্কুলে, কে ডাকবে ওকে? তবুও নিলয়ের কথা মেনেই আর কল করেনি কাশ্মীরা। কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষার দিন নিলয়কে দেখতে পায়নি কাশ্মীরা। কাবেরী বলেছিল গত 4 মাস নাকি টিউশনেও যায়নি। কলেজে যে আসেনি সেটা ও নিজেও দেখেছে। তবে অনেকেই এই সময় কলেজ কামাই করে বাড়িতে প্রিপারেশন নেয়। কাশ্মীরা নিজেও কলেজে ইরেগুলার হয়ে গিয়েছিল। পড়াশোনা, গান, গল্পের বইয়ের মধ্যে দিয়ে ভুলতে চেয়েছিল নিলয়কে, কিন্তু বহু চেষ্টা করেও ভুলতে পারেনি। ভুলতে গেলে আরও বেশি করে মনে পড়ছিল ওকে। তাই বাধ্য হয়ে নিলয়ের স্মৃতিকে সঙ্গে নিয়েই শুরু করেছিল নতুন করে। সঙ্গে থাকুক নিলয়ের দেওয়া চূড়ান্ত আঘাতটা, যেন কাশ্মীরাকে আরও কঠিন করবে। এক্সাম হলে নিলয়কে না দেখে পাগল পাগল লাগছিল ওর। রোল নম্বর অনুযায়ী একই রুমে বসা উচিত ছিল ওদের। একটা ব্রাইট স্টুডেন্ট পরীক্ষায় বসবে না ভেবেই অস্থির হয়ে উঠেছিল। বাধ্য হয়ে বলেছিল, কাবেরী প্লিজ একটা কল করবি ওকে। কাবেরী বিরক্ত হয়ে বলেছিল, তোর কি এতটুকু অপমান বোধ নেই রে? তোকে এত দিন ধরে ওই ছেলেটা বেস্ট ফ্রেন্ডের তকমা পরিয়ে জাস্ট ইউজ করে নিল, এটুকু তো বোঝ। নিলয় শুধু মানুষের কাছ থেকে সুবিধা নিতেই জানে, রিটার্ন দিতে নয়। প্লিজ ওকে ভুলে ভালো করে এক্সাম দে। কাশ্মীরা খুব নরম গলায় বলেছিল, প্লিজ একবার কল করে দেখ। ওর খবর না নিয়ে আমি খাতায় আঁচড় টানতেও পারবো না রে। বার 3 রিং হবার পরে নিলয় ফোনটা ধরে বলেছিল, বল কাবেরী। না রে, এক্সামে বসছি না, প্রিপারেশন ভালো হয়নি মনে হচ্ছে, তাই 1 বছর সময় নিলাম নিজেকে গুছিয়ে নেবার। তোরা সব ভালো করে পরীক্ষা দিস। অবাক হয়েছিল কাশ্মীরা। যে ছেলে এক্সামের 1 ঘন্টা আগে হলে পৌঁছাতে না পারলে টেনশন করত, যে ছেলে টিউশনের ব্যাচে পরীক্ষায় 1 নম্বর কম পেলে মন খারাপ করে পার্কে বসে থাকত, সেই কিনা জীবনের একটা ভাইটাল পরীক্ষা দিতেই এলো না, তাও এতটা নিরুদ্বিগ্ন গলায় বলল। এমএসসি ভর্তি হবার পরে আর যোগাযোগ ছিল না নিলয়ের সাথে। এমনকি কোনো খোঁজ খবরও পায়নি কাশ্মীরা। নিজের মনের গোপন প্রকোষ্ঠে নিলয় নামক আবেগটাকে সযত্নে লুকিয়ে রেখে এগিয়ে গিয়েছিল জীবনযুদ্ধে। পায়ের তলার মাটিটাকে শক্ত করতেই এমএসসি করার সাথে সাথে চাকরির পরীক্ষাতেও বসেছিল সমান তালে। এদিকে মামাবাড়িতে শুরু হয়েছিল ওর পাত্র খোঁজার তৎপরতা। কাশ্মীরা বরাবরই একটু শান্ত স্বভাবের মেয়ে। উগ্রতা শব্দটা ওর গোটা মুখের কোনো রেখায় কখনো ফুটে ওঠেনি। খুব উচ্ছল নয়, বরং একটু ইন্ট্রোভার্ট, তবে মানুষের সাথে মিশতে ভালোবাসে। মানুষকে বিশ্বাস করে ঠকতেও পছন্দ করে। নিজের কষ্টগুলো নিজের মধ্যেই রাখতে ভালোবাসে, আনন্দগুলো মুখের নরম হাসির মধ্যে দিয়েই ছড়িয়ে দেয়। ওর শাশুড়ি মা বলে, বৌমা মুখটা একটু খোলো, চাকরি করছো, রাস্তাঘাটে চলছো, তাও এমন মুখচোরা হলে চলে? কাশ্মীরা মাকে জড়িয়ে ধরে বলে, তুমি তো আছো আমার হয়ে তোমার ছেলের সাথে ঝগড়া করার জন্য। মা হেসে বলে, পাগলি একটা। সান্যাল বাড়ির সবার আদরে আদরে যে ইদানিং কাশ্মীরা একটু বেশি আদরে হয়ে যাচ্ছে, সেটা বেশ টের পাচ্ছে ও। তবে নিলয় ওর গোটাটা জুড়ে এক সময় ছিল বলেই হয়তো প্রসূনের সাথে সহজ হয়ে উঠতে পারেনি ও আজও। স্বামী স্ত্রীর ঝগড়াঝাঁটি, মান অভিমান ওদের সম্পর্কে নেই বললেই চলে, একটু যেন বেশিই ফরমাল। তারপর বুঝলি কাশ্মীরা, উর্মির সাথেও শুরু হলো মনোমালিন্য। আসলে কি বলতো, আমি কবিতা লেখার অনুপ্রেরণা পেতে চেয়েছিলাম। আমি গিটারের সুরে ওকে খুঁজছিলাম, কিন্তু ওর একটাই স্বভাব,
বড্ড হিসেব নিকেশ করে। যেমন ধর, বৃষ্টিতে ভেজার পরে ও ভাবে আমি ওকে 1 কাপ গরম কফি করে খাওয়াবো। আসলে কি বলতো কাশ্মীরা, ও তোর মতো শুধুই দিতে পারে না, বিনিময়ে বড্ড বেশিই চায়। আর তুই তো আমায় বোন টু বোন চিনিস বল। আমি আবার অত বিলোতে পারি না। সো উর্মির সাথে ব্রেকআপ হবারই ছিল। এতগুলো বছর পেরিয়ে বুঝলাম, জানিস কাশ্মীরা, ভালোবাসা আর ভালো লাগার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে রে। আমি রিনি, উর্মি এদের দেখে আবেগে ভিজেছিলাম। এদের মধ্যে মনের মানুষকে খুঁজে পেতে চেয়েছিলাম, কিন্তু অনেক দিন পরে বুঝলাম এগুলো শুধুই মরীচিকার পিছনে ছোটা ছিল। তুই ছিলিস আমার আসল ভালোবাসা, যেটাকে আমি অবহেলায় হারিয়ে ফেলেছিলাম বহুদিন আগেই। জানিস কাশ্মীরা, আচমকা একদিন ভোরের স্বপ্নে তুই এলি। লাল ঢাকাই শাড়ি, কপালে টিপ, চোখের কোণে কাজল। ঘুম ভাঙতেই ফোন করলাম কাবেরীকে। ও বলল তোর নাকি বিয়ে হয়ে গেছে বছরখানেক আগে। তুই ফোন নম্বর পাল্টেছিস, নতুন নম্বর কাবেরী আমায় দেয়নি। দেখ কি অদ্ভুতভাবে এই শহরের এত ভিড়েও আবার তোকে খুঁজে পেয়ে গেলাম। আসলে ভালোবাসা সত্যি হলে তা ভোরের শিউলির মতো রাত পোহালেই মাটিতে ঝরে পড়ে না, অপেক্ষা করে পথের শেষ বাঁকে কঠিন প্রাচীর হয়ে। যেমন তোর চোখ দুটো বলে দিচ্ছে তুই আজও আমার জন্য সব ছাড়তে পারিস। ভুলটা আমারই ছিল। আমি বেস্ট ফ্রেন্ড আর লাভারের মধ্যে ফারাক খুঁজতে গিয়েছিলাম। আসলে ভালোবাসায় যেটা প্রয়োজন সেটা হলো মনের মিল, যেটা তোর সাথে আমার ছিল। কাশ্মীর মনে পড়ে যাচ্ছিল সেদিনের বৃষ্টি ভেজা সন্ধ্যের কথা। ভিড় বাসে সকলের কান বাঁচিয়ে ও ফিসফিস করে নিলয়ের কানে কানে বলেছিল, তোর কেমন মেয়ে পছন্দ রে? এই যে কলেজ শুদ্ধ মেয়েরা তোর জন্য পাগল, এদের কাউকে, নাকি যে তোকে সত্যিই ভালোবাসে তেমন কাউকে? নিলয় মুচকি হেসে বলেছিল, কাশ্মীরা তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলছি। এই তোর টাইপের মেয়ে আমার একেবারেই না পছন্দ। আসলে কি বলতো, তোর মতো মেয়েরা বড্ড আগলে রাখে, তাই বাঁধন ছাড়ার মজাটা উপভোগ করা যায় না। নিলয়ের কথায় বরাবরই মায়াবী আবেশ তৈরি হতো কাশ্মীরার মনে। তাই নিলয় ওকে এক কথায় রিজেক্ট করার পরেও ও মনে মনে ভাবত, একদিন তুই ঠিক বুঝবি নিলয়, সেদিন তোকে ফিরতেই হবে আমার কাছে। ওর চারপাশে যত পুরুষ মানুষ আজ অবধি দেখেছে, কেউই নিলয়ের মতো রোমান্টিক নয়। কেউ এত সুন্দর গুছিয়ে কথা বলতেও পারে না। ওর স্বামী প্রসূন তো নয়ই। প্রসূন বড্ড চুপচাপ, ওর ভালো লাগার বহিঃপ্রকাশটাও ঠিক করে বুঝতে পারে না কাশ্মীরা। মাঝে মাঝে মনে হয় যদি প্রসূন নিলয়ের মতো অমন কবিতা লিখতে পারত, বেশ ভালো হতো। ওর মনের কথাগুলো শুনতে পেত কবিতার অক্ষরে। কী রে, চুপ করে আছিস যে? আজও রাগ করে আছিস আমার ওপরে? কফিটা ঠান্ডা হয়ে যাবে যে। কাশ্মীরা সম্বিত ফিরে পেয়ে বলল, তাহলে তোর চলছে কি করে? একটু থেমে নিলয় বলল, টুকটাক এটা ওটা করছি। একটা চাকরির সন্ধানে আছি। মাঝে একটা প্রাইভেট কোম্পানির সেলসে ঢুকেছিলাম, কিন্তু সেখানেও বড্ড পলিটিক্স রে, তাই চলে এলাম। নিলয় আচমকা বলে উঠল, কিছু টাকা ধার দিবি রে? কাশ্মীরা একটু থমকে গিয়ে তাকালো ওর চোখের দিকে। নিলয়ের চোখে এখনও সেই রকম ভুবন ভোলানো চাউনি। নিজের ব্যাগের চেন খুলে 1,000 টাকা বের করে বলল, আসলে এখন সব জায়গায় কার্ডে পেমেন্ট হয় বলে ক্যাশ নিয়ে ঘুরি না রে, এটুকুও সঙ্গে থাকে না। আজ নেহাত শপিং করতে বেরিয়েছি, তাই। ওর কথা শেষ হবার আগেই টাকাটা হাত বাড়িয়ে নিতে নিতেই নিলয় বলল, কিছু মনে করিস না, তোকে কাল যে ঘরে তুলব তার পর্দাগুলো তোর পছন্দের রঙের করতে চাই। তোকে আমি ভালোবাসি কাশ্মীরা, আজ আর বলতে কোনো বাধা নেই। কেঁপে উঠল কাশ্মীরা। নিলয়ের মুখে এই কথাটা শোনার জন্য ওর কান দুটো সজাগভাবে অপেক্ষা করত এক সময়। নিলয় বলল, তোর পছন্দের রং তো আকাশী, তাই না? কাশ্মীরা হেসে বলল, হ্যাঁ। মনে মনে বলল, নিলয় তুই আমার পছন্দের রংটাও জানিস না, এতদিন একসাথে কাটানোর পরেও।
তোর নিজের পছন্দের রং আকাশি, আমি বরাবরই বেবি পিঙ্কের ভক্ত। অবশ্য নিজের পছন্দকে কোনো দিনই সেভাবে কাউকে বলে ওঠা হয়নি ওর। নিলয় আবারও কাশ্মীরার হাতটা ধরে বলল, বললি না তো, কবে আসবি আমার কাছে? আমি জানি তুই ওই সংসারে ভালো নেই, তুই আমায় উজাড় করে ভালোবেসেছিলিস, তাই অন্য কোথাও সুখী থাকতে পারিস না। যা হবার হয়ে গেছে, এগুলো জাস্ট দুর্ঘটনা মনে কর কাশ্মীরা। চল আবার শুরু করি। জানিস তো, বেস্ট ফ্রেন্ডরা সব থেকে ভালো স্বামী স্ত্রী হয়। এটা আমি নই, সায়েন্স বলছে। কাল এই ক্যাফেতেই আমরা মিট করছি। তুই ও বাড়ির সাথে সব চুকিয়ে দিয়ে চলে আয়। পরে অত্যাচারিত হচ্ছিস বলে একটা ডিভোর্স ফাইল করে দিলেই চলবে। মেয়েদের জন্য যা সব আইন আছে না আজকাল, তোর বর বাধ্য হয়ে ডিভোর্স দিয়ে দেবে। চাপ নিস না, ওটা আমি সামলে নেব। আবার আমরা একসাথে কৃষ্ণচূড়ার তলায় দাঁড়াবো। আবার তোর গাল দুটো আবির রঙে রাঙিয়ে উঠবে। আমি তোকে সামলে রাখবো বসন্তের কোকিল ডাকা বিকেলে, শীতের নিঝুম দুপুরে। আমার বুকে তোকে উষ্ণ করব আদরে আদরে। তারাজরা সন্ধেতে একগোছা রজনীগন্ধার সাথে খুনসুটি করব। বন্ধ বেডরুমে বন্য আদরে সিক্ত করব তোকে। কিরে, থাকবি আমার সাথে? বল। একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছিল কাশ্মীরা। সেই নিলয় যার এসব এলোমেলো কথায় ওর নির্ঘুম রাত কাটত, আজ তার এমন তীব্র আহ্বান প্রত্যাখ্যান করে ক্ষমতা কোথায় ওর? কাশ্মীরা সম্পূর্ণ অবশ হবার আগেই বলল, তোকে রাতে জানাচ্ছি আমি কাল কোথায় ওয়েট করব তোর জন্য। নিলয়ের ঠোঁটের ফাঁকে তৃপ্তির হাসি, জয় করার আনন্দ, চোখের দৃষ্টিতে সেই দৃঢ় আত্মবিশ্বাসী চাউনি। ও একবার কথা বললেই যে কেউ ঘায়েল হতে বাধ্য। কাশ্মীরা ধীর পায়ে হেঁটে গেল পার্কিংয়ের দিকে। আজ আর শপিং করা হলো না। ওর শরীর মন কোনোটাই এই মুহূর্তে নিজের দখলে নেই। গাড়ির ভিতরে ঠান্ডা হাওয়ায় কেমন একটা শীত শীত করছিল কাশ্মীরার। বারবার রিওয়াইন্ড বাটন ক্লিক করে নিজের জীবনটার পুরনো পৃষ্ঠাগুলো পড়ার চেষ্টা করছিল ও। ওর আর প্রসূনের বিয়ের দিন, শুভ দৃষ্টি, মালা বদল, সান্যাল বাড়িতে ওর প্রথম পদক্ষেপ, টুকরো টুকরো স্মৃতি এসে ভিড় করছিল ওর সামনে। প্রসূন আর নিলয়কে নিজের অজান্তেই দাড়িপাল্লায় বসিয়ে মাপতে শুরু করেছিল কাশ্মীরার অবুঝ মন। দুটো মানুষ যে সম্পূর্ণ আলাদা সেটা বুঝেও তুলনা করে চলছিল। নিলয়ের রোমান্টিজমের সাথে পাল্লা দেওয়ার কোনো ক্ষমতাই প্রসূনের নেই। প্রসূন একটা আদ্যোপান্ত কর্তব্যপরায়ণ রুটিনে চলা মানুষ, আর নিলয় তো নিয়ম ভাঙার খেলায় পারদর্শী। তবুও কাশ্মীরা আনমনে দুজনের সাথেই কথোপকথন চালাচ্ছিল। বাড়িতে ঢুকেই দেখল প্রসূন ফিরে এসেছে। হয়তো ছুটির দিন বলেই ওদের কর্পোরেটেও আজ কাজের প্রেশার একটু কমই ছিল। ল্যাপটপের দিকে চোখ রেখেই বলল, হলো তোমার শপিং হপিং? আজ অফিসে একটাই মিটিং ছিল বুঝলে, সানডে বলে আর কেউ কাজে মন দিল না। কাশ্মীরা ক্লান্ত গলায় বলল, শরীরটা খুব খারাপ লাগছিল গো, তাই ফিরে এলাম। প্রসূন হাতের কাজ ফেলে জলের বোতল এগিয়ে দিয়ে বলল, এতবার বলি অনলাইনে কেন, কি দরকার এই গরমে রাস্তায় রাস্তায় ঘোরার? কাশ্মীরা দেখল ওর ড্রেসিং টেবিলে একটা প্যাকিং করা বক্স রয়েছে। জলটা খেয়ে বক্সটা খুলতেই একটু চমকে উঠল ও। একটা বেবি পিঙ্ক কালারের হ্যান্ডব্যাগ। কাশ্মীরা প্রসূনের দিকে তাকাতেই ও চোখ ফিরিয়ে বলল, ওই অফিসে পরিচিত একজন বিজনেস করে তো, ভাবলাম, জানি তোমার পছন্দ হবে না, তবুও। কাশ্মীরা এর আগেও লক্ষ্য করেছে প্রসূন ওকে কোনো গিফট করলে বেশ সংকোচের গলায় বলে। মানুষটা বড্ড ইন্ট্রোভার্ট। কাশ্মীরা বলল, তুমি কি করে জানলে আমার এই রঙটা ফেভারিট? প্রসূন মুচকি হেসে বলল, তোমার দৃষ্টি অনুসরণ করে। এই কালারের টেডি দেখলেও তুমি একটু আদর করে নাও সবাইকে লুকিয়ে, তাই জাস্ট গেস আর কি। আচমকা কেজো যান্ত্রিক টাইপের মানুষটাকে ভীষণ আপন মনে হলো কাশ্মীরার। ওকে ও এত খেয়াল করেছে মানুষটা? কই, কখনো সেভাবে বুঝতে পারিনি তো, নাকি বুঝতে চাইনি? ওর বলার আগেই প্রয়োজনগুলো মিটিয়ে দিয়েছে প্রসূন।
কোনো কাব্যিক ঢঙে নয়, নেহাতি ঘরোয়া টেকনিকে। তাই হয়তো খেয়ালই করেনি কাশ্মীরা। প্রসূনের সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত করে কাশ্মীরা বলল, আমি কলেজে একজনকে খুব ভালোবাসতাম। তোমায় কখনো বলা হয়নি। তাকে প্রায় ভুলেই গিয়েছিলাম। আজ হঠাৎ দেখা হলো তার সাথে। অনেক পুরনো কথা হলো। প্রসূন হেসে বলল, এক্স? ব্রেকআপ কেন হয়েছিল? তোমার মতো শান্ত, নির্বিবাদী, কেয়ারিং স্বভাবের মেয়েরও ব্রেকআপ হতে পারে? জাস্ট ভাবা যায় না কিন্তু। কাশ্মীরা বলল, ও আমায় বেস্ট ফ্রেন্ড মনে করত। ভালো তো শুধু আমিই বাসতাম। প্রসূন বিছানায় আধশোয়া হয়ে বলল, এতদিন বলনি, আজ বলছো কেন? তাকে দেখে কি তোমার নতুন করে ভালো লেগেছে? কাশ্মীরা প্রসূনের হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, আজ বুঝতে পারলাম ভালোবাসা শব্দটা কয়েকটা প্রেমের কবিতা, কিছু আলগা আবেগ, দুফোঁটা বৃষ্টির জল, একটা তারা জ্বলা স্বর্ণালী সন্ধ্যের কিছু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মধ্যে অনেকটা দায়িত্ব মিশে আছে। এই যে আমার শরীর খারাপ লাগছে শুনে তোমার জলের বোতল এগিয়ে দেওয়া, আমার জড়ো কপালে ঘুমের ঘোরে তোমার ঠান্ডা হাতের অনুভূতি, খাবার পাতে চিকেনের লেগ পিসটা আমার থালায় দিয়ে বলা, এটা তোমার জন্যই এনেছিলাম। রাস্তায় আমার এলোমেলো পোশাকের দিকে তাকিয়ে বলা, গুছিয়ে নাও, বাজে লোকে দেখছে। কাব্যিক প্রেমের বাইরেও যে একটা অত্যন্ত সচেতন ভালোবাসা ছিল, সেটা আমি আগে বুঝিনি। তাই নিলয়ের আমার কাছ থেকে একটা ধন্যবাদ প্রাপ্য। রাতের দিকে ওকে ফোন করে সেই ধন্যবাদটা দিয়ে দেব। প্রসূন ওকে জড়িয়ে ধরে বলল, আসলে তোমাকে আলাদা করে ভালোবাসার কথা কখনো মনেই হয়নি। সব সময় মনে হয়েছে তুমি আমারই অংশ। আমি প্রেমিক নই কাশ্মীরা, বড্ড কাঠখোট্টা, গুছিয়ে বলতে পারি না কিছুই। ভাবি তুমি তো আমায় চেনো, আমার সবটা নিয়েই তো তুমি। কাশ্মীরা নিজের চোখের জলটা প্রসূনের টি শার্টে মুছে দিয়ে বলল, এমন কাঠখোট্টাই থেকো। আমি আবার বড্ড পসেসিভ। তোমাদের অফিসে তো মেয়েদের ছড়াছড়ি। প্রসূন কাঁধ ঝাঁকিয়ে বলল, রিয়েলি? এটা তো কখনো ভাবিনি। তুমি আমায় নিয়ে এসবও ভাবো বুঝি? নিজেকে কেমন একটা গুরুত্বপূর্ণ লাগছে আজকে। তোমার এক্সের গুণ আছে বটে, আমার দাম বাড়িয়ে দিল। কাশ্মীরা পোশাক চেঞ্জ করতে করতেই ফোনটা করলো নিলয়কে। জানিস নিলয়, ভেবে দেখলাম আমি খরস্রোতা উদ্দাম ঝর্ণা হতে চাই না। আমি একজনের শান্ত নদী হয়েই বাঁচতে চাই। তুই আমার পছন্দ ছিলিস কোনো এক সময়ের। ভালোবাসা নোস, ভালো থাকিস, খুঁজে নিস তোর মনের মতো কাউকে। নিলয় বলল, তুই আমার আর ভালোবাসিস না? কাশ্মীরা ধীর গলায় বলল, না রে, নিজেকে ভীষণ ভালোবাসি আমি। আমার আমিকে বদলাতে পারবো না কারোর জন্য। একদিন আসিস আমার বাড়িতে, আমার হাবির সাথে তোর পরিচয় করিয়ে দেব। দেখবি দীর্ঘদিন ধরে একই গতিতে বয়ে চলা শান্ত নদীতেও কত বৈচিত্র্য আছে। শুধু দেখার চোখ দুটো চাই রে। নিলয় কিছু বলার আগেই ফোনটা কেটে দিল কাশ্মীরা। বহু বছর ধরে জমে থাকা একটা পাথরের বোঝা যেন সরে গেল বুকের বাম দিক থেকে। জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আজ সন্ধেতে তুমি আর আমি অনলাইনে শপিং করব কিন্তু প্রসূন। তোমার ল্যাপটপ যেন তোমার থেকে দূরে থাকে। প্রসূনের চোখে তৃপ্তির হাসি, ঠোঁটের কোণে প্রাপ্তির আনন্দ। দূরে কোনো ঢাকি পুজোর আগে ঢাকের মহড়া দিচ্ছে বোধ হয়। টাকডুম টাকডুম। শরতের বাতাস কাশফুলের বুনো গন্ধ নিয়ে এসে কাশ্মীরার সংসারটাকে নিজের হাতে গুছিয়ে দিয়ে যাচ্ছে যেন। এক মুঠো নীল রঙে সেজে উঠছে সান্নাল বাড়ির ড্রয়িং রুমটা। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।